একটুকু কাণ্ড জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা আসলে আত্মঘাতী রাজনীতি। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা। সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন, উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া। মানে বাংলাদেশের যে 3-4টা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার। ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয় এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা মানে লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। মানে গায়ের জোর দেখে লাভ নাই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই এর চেয়ে ভয়ের, মানে বাংলাদেশ তার সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে, এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না। সুতরাং এই যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা, এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে, দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে। এই বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতার যিনি প্রধান তাকে কি লেভেল করে তোলে। এই যে একচেটিয়া ক্ষমতা, এটা আসলে ক্ষমতার যিনি প্রধান তাকে একটা কি লেভেল করে তোলে। তাকে জোর করে টেনে নামানো ছাড়া, কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া, এরশাদের পরিণতি হওয়া ছাড়া, শেখ মুজিবের পরিণতি হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই। এই জন্য এটা ওই দলের জন্য ভালো না। এবং আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2008-এর পরে, তাদের কাছে 2/3 ছিল, তারা তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে। এই জন্য এই 2/3, যেটা কিনা এই যে জাভেদ রাসিন ইতিমধ্যেই বলেছেন, এই 2/3 মূলত আসলে ভোটের পার্সেন্টেজে দেখতে গেলে 40%। এখানে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত আকন্দ ভাই আছেন, তারা কিন্তু সংখ্যানুপাতিকের কথা যে বলছেন এটা কিন্তু এই সমস্ত বিবেচনা থেকেই বলছেন যে আপনি আসলে যে আসনের মারপ্যাচ যে 2/3 পেয়ে যান, এটা আসলে ভোটের দিক থেকে দেখতে গেলে মেজরিটি মানুষ আপনাকে ভোট দিচ্ছে না। এই সমস্ত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে আসলে প্রধানমন্ত্রী। কেন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে? এই জন্য সাংবিধানিক কাউন্সিলের কথা আসে, উচ্চকক্ষের কথা আসে। কিন্তু উচ্চকক্ষটাকে যদি আপনি এখন যখন আমরা উচ্চকক্ষের কথা বলি তখন কোনো রাজনৈতিক দল, সেদিন বললাম যে রাজনীতিকে চালাকিতে পর্যবেসিত করেন না, খুব মাইন্ড করেছেন। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন উচ্চকক্ষের কথাটা আনবেন তারা বলবে যে আমরাও তো উচ্চকক্ষ চাই, কিন্তু উচ্চকক্ষটা তারা চাচ্ছেন হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের মতো করে। ওই উচ্চকক্ষ আমাদের দরকার নাই রাষ্ট্রের পয়সা খরচ করে। উচ্চকক্ষটা হইতে হবে ভোটের পার্সেন্টেজে, যেটা আমরা বলেছি যে আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে 38% ভোট পেলে 38টা আসন থাকবে আপনার, 40% ভোট পেলে 40টা, 15% ভোট পেলে 15টা। এতে করে ছোট ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে। এবং এই যে এক ব্যক্তির নির্দেশে সংবিধান সংশোধনী হয়ে যায়, এটা আটকানো সম্ভব হবে। এই যে বাংলাদেশের বড় বড় সংবিধান সংশোধনী, এটা বলে আমি আমার কথাটা শেষ করবো, যে বাংলাদেশের বড় বড় যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে যেটার ফলে আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার হয় এইদিকে অথবা ওই দিকে ঝুলে গেছে এবং যার পেছনে আসলে জনগণের কোনো সম্মতি ছিল না, এগুলো তারা আসলে আমরা বলছি যে 2/3 জোরে করছে। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এটা আসলে এক ব্যক্তির ইচ্ছায় হয়েছে। কিভাবে? একদিকে আপনার কাছে 2/3 আসন আছে, অন্যদিকে আপনি আবার পার্লামেন্টে 70 অনুচ্ছেদ করে রেখেছেন, যার ফলে আপনার সংসদ সদস্যরা, দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে যেতে পারে না। একদিকে আপনার আনিত প্রস্তাবে দলের সদস্যদেরকে অবশ্যই হাত তুলতে হবে, হাত তোলা ছাড়া তাদের কোনো কাজ নাই। অন্যদিকে আপনার আছে 2/3। এই মিলে আসলে এক ব্যক্তি সমস্ত সংশোধনী করছে, দলের যিনি প্রধান। এই যে সর্বশেষ তত্ত্বাবধায়ক বাতিল যে করে দিলেন শেখ হাসিনা, দলেরই অনেকে এটার বিরুদ্ধে ছিলেন, অ্যামিকাস কিউরির এটার বিরুদ্ধে ছিলেন, তবু তিনি কিন্তু করে ফেলতে পেরেছেন, কারণ তার ইচ্ছা হয়েছে তিনি করবেন। এই যে নিজের ইচ্ছা হলে এমন সমস্ত রাষ্ট্রের পুরো ক্যারেক্টারটা বদলে দিতে পারা, এটা আটকাতে হবে। এই জন্যই আমরা বলছি যে গণতান্ত্রিক সংস্কারটা এভাবেই হবে, এখনই হতে হবে। এবং এটা আসলে পার্লামেন্টে গিয়ে 2/3 জোরে করার সংশোধনী হচ্ছে আলাদা একটা ব্যাপার। মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন, এটা আমাদের আলোচকরা বলেছেন, এটা হয় আদালত বাতিল করে দিতে পারবে অথবা পরবর্তী সংসদ বাতিল করে দিতে পারবে। আমরা এই জিনিস চাই না, এখনই হতে হবে কনসেনসাসের ভিত্তিতে। কিভাবে করবেন সেটা আলোচনা করেন, গণপরিষদ করে করবেন, গণভোট করে করবেন, নাকি জুলাই চার্টার করার মধ্যে দিয়ে অন্য কোনোভাবে করবেন, সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এটা এখনই করতে হবে, আগামী নির্বাচনের আগে। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না, নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। দেখেন মূল ব্যাপারটা হচ্ছে যে কেন এনসিপি এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে এনসিপি সংস্কার চাই, এই কারণে কেউ কেউ অযৌক্তিকভাবে সংস্কার বিরোধিতা করছে। এটা করার কোনো দরকার নেই। সংস্কারটা এনসিপির কোনো এজেন্ডা না, সংস্কারটা ন্যাশনাল এজেন্ডা। এবং আমরা যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা দল, আমরা মনে করেছি যে এই মুহূর্তে যেটা জনগণের আকাঙ্ক্ষা, এটা কাউকে না কাউকে বলতে হবে, কাউকে না কাউকে তুলে ধরতে হবে। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত এত কিছুর পরেও বাংলাদেশের দেয়ালগুলো যদি আমরা এখনো পড়ে দেখি, তাহলে সেখানে তরুণরা, বিশেষত তরুণদের কথা আমি বলবো, তারা
পরিষ্কার ভাষায় কি ধরনের বাংলাদেশ তারা দেখতে চান এটা তারা বলেছেন। এবং এটাকে অনেক রাজনৈতিক দল হেয় প্রতিপন্ন করেন, বলেন যেগুলো ইমোশনাল ফুলিং। আমাদের কাছে খুব দুঃখ লাগে যে আপনি একটা দেশ গভর্ন করবেন, একটা দেশ শাসন করবেন, সেখানে বিপুল সংখ্যক তরুণদের ইমোশনটাকেও যদি আপনি পাত্তা না দেন, বিপুল সংখ্যক তরুণদের কি চায়, তারা কি ধরনের বাংলাদেশ চায়, এটার ব্যাপারে যদি আপনি মানে অবজ্ঞাপ্রসূত থাকেন বা এটাকে যদি আপনি নেগলেক্ট করেন, তাহলে তো আপনি এই দেশকে শাসন করতে পারবেন কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। এই কারণে আমরা সংস্কারের জিনিসটাকে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি নিয়েছি এবং এটা করতে গিয়ে অনেক ধরনের গঞ্জনা, অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের অন্যায্য অনুযোগ আমাদের বিরুদ্ধে এসেছে। তবুও আমরা মনে করেছি যে সংস্কারের কথা আমাদের বলতে হবে এবং আমাদের দলের আহ্বায়ক তিনি খুব চমৎকারভাবে কথাটাকে ডিফাইন করেছেন, মৌলিক সংস্কার এই শব্দটাকে তিনি আমাদের দলের কয়েন করেছেন। এবং আমরা মনে করছি যে আমরা যে ধরনের সংস্কার চাই এটা আসলে মৌলিক সংস্কার এবং এখানে আমাদের কাছে ন্যূনতম সংস্কার, নির্বাচনী সংস্কার, মৌলিক সংস্কার এগুলো একই জিনিস। মানে যেমন আসিফ সাহান এখানে মির্জা ভাই আছেন, তার খুব পরিচিত বন্ধু এবং আমাদের অনেকের পরিচিত, তিনি কিন্তু খুব চমৎকারভাবে বলেছেন যে নির্বাচনী সংস্কার বলতে আলাদা কোনো সংস্কার নেই। আপনি নির্বাচনী সংস্কার করতে গেলেও আজকে নির্বাচনের দায়রার বাইরে আসতে হবে, নির্বাচন কমিশনের বাইরে আসতে হবে, আপনাকে বিচার বিভাগে হাত দিতে হবে, আপনাকে নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে লিমিট করতে হবে। যেটা এখন নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে তার দায়রার মধ্যে আনার যে চেষ্টা, এটাকে অনেক দল বলছে যে নির্বাহী বিভাগকে আপনারা কাজ করতে দিতে চাচ্ছেন না। আসলে ব্যাপারটা তা না। নির্বাহী বিভাগ বাংলাদেশের রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা প্রধান নির্বাহী, যিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন, তিনি আসলে বরাবর সীমা লঙ্ঘন করেন, তিনি সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীকে আমরা একটা সীমার মধ্যে আনতে চাচ্ছি, তার দায়রার মধ্যে তাকে রাখতে চাচ্ছি। এটাকে তার কর্তৃত্ব খর্ব করার কোনো বিষয় হচ্ছে না, বরং তার কর্তৃত্বটাকে সুন্দর মতো ডিফাইন করার একটা ব্যাপার হচ্ছে। সকল দলের প্রতি অনুরোধ জানাবো যে আত্মঘাতী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। এটাই 24শে গণ অভ্যুত্থানের পরে পিপলস ম্যান্ডেট। এই ম্যান্ডেটটাকে অবজ্ঞা করে বাংলাদেশে আর কোনো রাজনীতি করা সম্ভব হবে না।